এই জাস্ট বাংলাদেশ বনাম ইউএই ম্যাচটা দেখে আসলাম, ভাবলাম এখনই ভিডিওটা বানাই, তাহলে যে ব্যাপারটা ফিল করছি সেটা বলতে সুবিধা হবে। একটা ছোট্ট প্রশ্ন, এভাবেও ম্যাচ হারা যায়? এভাবেও কোনো ম্যাচ হেরে আসা যায়? ইউনাইটেড আরব এমিরেটসের সামনে এভাবে ম্যাচ হারা যায়? টি-20 ম্যাচে 205 রান তোলার পরও ইউএইর কাছে এভাবে হারা যায়? টেলেন্ডারদের সামনে এভাবে হারা যায়? শেষ 2 ওভার এরকম 27 রানও ডিফেন্ড করতে এতটাও অসুবিধা হয়? আমি জানি না কি বলবো, আমি শেষ দিকে যা দেখলাম আমি জানি না। আইপিএল ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আমি শেষটা পুরোটা দেখেছি, পুরোটা। আমি জানি না কিভাবে বর্ণনা করব। যতক্ষণ মোহাম্মদ ওয়াসিম ছিলেন মনে হচ্ছিল ইউএই খুব সুন্দরভাবে এগোচ্ছে, কিন্তু তারপরে তো উইকেট পড়লো। শেষ দিকে প্রত্যেক 3-4 বল পরপর একটা করে উইকেট পড়ছিল। ইউএইর শেষ দিকের ব্যাটাররা প্রত্যেকে চেষ্টা করেছিলেন যে আমরা ম্যাচ জিতবো না, হাম নেই জিতেগা। ইউএই প্রত্যেকটা ব্যাটার লাস্ট দিকে যেভাবে দায়িত্বজ্ঞানহীন শট মারছিলেন, বল হাওয়ায় উঠে যাচ্ছে, ক্যাচ আউট, প্রত্যেকটা বল তারা মারতে যাচ্ছেন এবং আউট। মনেই হচ্ছিল যে তারা জিততে চান না, তাদের খেলা মানে তাদের সেই ম্যাচুরিটি নেই কিভাবে জিততে হয়, এরকম সিচুয়েশন থেকে কিভাবে ম্যাচ বার করতে হয়, তাদের সেই ম্যাচুরিটি নেই। কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিল এর চেয়েও খারাপ ম্যাচুরিটি তাদের রয়েছে, তাদের এর চেয়েও খারাপ অবস্থা, মানে এই ম্যাচুরিটিটুকু তাদের নেই। লাস্ট কয়েক ওভারে কি দেখলাম, অনেকে আবার এইসব আমার এই কথাগুলো শুনে ভাববেন যে আমি বাংলাদেশের প্রচন্ড বড় হেটার, আমি সব মানে ইচ্ছে করে এইসব বানাচ্ছি না। আমি একদম জেনুইন কথা বলছি, যেটা যে কোনো বাংলাদেশি সমর্থকই মন থেকে বলবে। আমি আলাদা করে অন্য দেশের মানুষ বলে বলছি এমনটা নয়। এই বাংলাদেশের ক্রিকেট দলটাকে বা এই মুহূর্তে যে পারফরমেন্সটা হলো সেটা দেখার পর এই কথাগুলো জেনুইনলি বেরোবে। শরীফুল ইসলাম এত বছর ধরে তো ক্রিকেট খেলছে, 4-5 বছর তো হলো, কোন আক্কেলে তিনি ওই বলটা কোনো ব্যাকআপ নেই দেখেও রান আউট করতে গেলেন? তা আবার ওইভাবে রান আউট করার তো আজ একটা টেকনিক আছে, তুমি আন্ডার রান বলটা থ্রো করো, এরকম ভাবে থ্রো করো, এরকম ভাবে গায়ের জোরে কে মারে যেখানে দেখতে পাচ্ছে ব্যাকআপে কেউ নেই, এবং ওই জায়গাতে একটা রান আউট করলে কি এসে যেত, কি এসে যেত? যদি রান আউট নাও করতাম কি এসে যেত? কেউ ওরকম ভাবে অত জোরে ওই জায়গাতে থ্রো করে, পিছনে কেউ নেই সেটা দেখার পরও। আমার সে একটা বহু যুগ আগের ম্যাচ মনে পড়ে আছে, ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ, ঠিক এভাবে ইংল্যান্ড হেরেছিল, স্টুয়ার্ট ব্রড ছিলেন সেই সময় সম্ভবত লাস্ট ওভার। শরীফুল কি করতে গেলেন ওটা, ম্যাচ পুরো হাতের মধ্যে, 17 রান লাস্ট 7 বলে 17 রান মতো দরকার ছিল, তার আগের বলে এমনি ছক্কা খেয়েছেন, দেখছেন যে একটা ছক্কা হয়ে গেছে, এর জায়গাতে আমি রিস্ক নেব না। কি দরকার ভাই রান আউট করা, কি দরকার? বল বেরিয়ে গেল বাউন্ডারি, ওভার থ্রোতে 4 রান, লাস্ট ওভারে 12, লাস্ট ওভারে 16 রান দরকার, লাস্ট ওভারে 12 রান দরকার, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার আগে ওই যে ক্যাচটা মিস হলো, এই ক্যাচ মিস হয়, বল হাওয়ায় উঠে গেছে, লিটন দাস তার সাথে রিশাদ আর একজন তানজিম ছিলেন, 3 জনে মিলে একটা বলের উদ্দেশ্যে ধাওয়া করলেন, নিয়ে দুজনে ধাক্কা টাক্কা কিছু খাননি, কিন্তু কে ধরবে সেই নিয়ে লিটন দাস উঠে পড়ে বলছেন আরে ভাই কি হলো, মানে মাঠের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে সেই কানেকশনটা নেই, বন্ডিংটা নেই, যে কি হচ্ছে, এ ওকে বকাঝকা করছেন, এ ওকে বকছেন, জাকের আলী ওইদিকে তাওহিদ হৃদয়ের উদ্দেশ্যে চেঁচাচ্ছেন। আসলে মাঠের মধ্যে এত ক্যাপ্টেন থাকলে এই অবস্থা হয়। এই যে লিটন দাসকে ক্যাপ্টেন বানানো হয়েছে, শান্ত তারপরেও খেলছেন, এগুলো হবেই। শান্ত এইদিকে অন্য মানে ওডিআই টেস্টে ক্যাপ্টেন, লিটন টি-20তে ক্যাপ্টেন, দুজনেই ক্যাপ্টেন্সি ফলাচ্ছেন, দুজনের মধ্যে সেই ইনপুট রয়েছে, দুজনেই পরামর্শ দিচ্ছেন তানজিমকে, অথচ তানজিম কি পরামর্শ নিলেন কেউ জানে না। ওই ক্যাচটা যেটা মিস হলো কি বা বলবো। তারপরে লাস্ট ওভারে একটা নো বল, একটা ওয়াইড, ঠিক আছে আমি মানছি ওগুলো চাপের মুহূর্তে, ঠিক আছে, কিন্তু ওই লাস্ট যে থ্রোটা হৃদয় করলেন না, ওটার পিছনে কি লজিক আছে? ব্রেন ফেড মোমেন্ট বলে না, যে আমরা কি করছি আমরা বুঝতে পারছি না, আমাদের মাথা কাজ করছে না, বাট কিছু করছি, ঠিক সেই জিনিসটা, এবং একাধিক ব্রেন ফেড মোমেন্ট। কোন আক্কেলে কি মনে হয়েছে তিনি বলটা হোল্ড করলেন, যে চলো 1 রান নিয়েছে, ওরাও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, অপেক্ষা করি ওরা কখন দৌড়াবে আমি থ্রো করবো। আরে ভাই থ্রো করো না, ওরা দৌড়াচ্ছে না যখন থ্রোটুকু করো, অ্যাটলিস্ট রানটা তো হবে না। তুমি রান আউট করে কি করবে বলো আমার? রান আউট করলেও যাই হতো, রান আউট না করলেও তাই হতো, বরং রানটা তো হতো না, ওই জায়গাতে রান আউট করে কি লাভ হতো আমাকে বলুন? 1 রান কমপ্লিট হয়ে গেছিল,
ওই জায়গাতে যদি হৃদয় আগে থ্রোটা করতেন সমস্যাটা কি হতো? হ্যাঁ, হৃদয় অপেক্ষা করছিলেন কখনো দৌড়াবে, আমি রান আউট করার চেষ্টা করবো, তাতে কি কি সমস্যাটা কি হতো? চেঞ্জ কি হতো দুটোর মধ্যে? ডিফারেন্সটা কি হতো বলুন আমি আপনাকে। জানি না, আমি মানে অদ্ভুত কিছু ম্যাচ দেখি। এই ধরনের ম্যাচ যে কোনো দলের ক্ষেত্রে হলেই এরকম বলা যেতে পারে যে এটা কি হলো। শুধুমাত্র বাংলাদেশ বলে না, এটা কি হলো যে কোনো দলের ক্ষেত্রে, এটা কি? ইউএইর জন্য এটা খুব ভালো জয়। তারা এত বড় রান চেস কখনো করেনি, 170 সামথিং কমেন্ট্রি বক্সে বলছিল, 200+ তারা চেস করলো, তারপর একটা টেস্ট প্লেইং নেশনের এগেনস্টে, যেটা যথেষ্ট কৃতিত্বের। মোহাম্মদ ওয়াসিম দারুণ খেলেছেন, আগের দিনও ভালো খেলছিলেন। এই মোহাম্মদ আসিম তার সাথে আসিফ, এই দুজন যখন আউট হলেন তখন মনে হচ্ছিল যে ম্যাচ ধীরে ধীরে হাতের দিকে চলে আসছে বাংলাদেশে। তারপরে পরপর উইকেটও পড়লো, 2 ওভারে 27 মতন দরকার, সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরেই অদ্ভুত কিছু জিনিস দেখলাম। ম্যাচের আসল টার্নিং পয়েন্ট শরীফুলের ওই ওভার থ্রো, কোনো দরকারই ছিল না, কোনো দরকার ছিল না। ঠিক কিভাবে মানে দুটো টিমের প্লেয়াররাই, ইউএইর প্লেয়ার প্লাস বাংলাদেশের, প্রত্যেকে হিরো হতে চেয়েছে। ইভেন ইউএই যে প্লেয়ারটাই লাস্টে আউট হলেন, ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে, যেটা লাস্ট ওভারে তানজিম বোল্ড করলেন, দেখে মনে হচ্ছিল আবার একটা ছক্কা মেরে জেতাবেন, একদম হিরো হবেন, হিরোইক স্টাইলে ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করবেন। ওভাবে হয় না, 4 বলে 4 রান দরকার, তুমি ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করতে যাচ্ছ, ওভাবে হয় না। ওখানে ম্যাচুরিটির অভাব। ঠিক সেম জায়গাতে বাংলাদেশের প্লেয়ারদের। আমি জানি না, আমি ভিডিওটা বানাতাম না, কি বলবো। 205 রান করার পরও যখন বাংলাদেশ ইউএইর সাথে হেরে গেল, একটা এক্সট্রা ম্যাচও তারা অ্যাড করেছে ইউএইর সাথে, ভালো, অ্যাকচুয়ালি ভালো যে এরকম হাড্ডাহাড্ডি লড়াই তো অ্যাটলিস্ট হচ্ছে, তাই না? কারণ এরকম কম্পিটিশনও তো দরকার। এই যে সমর্থকরা বলছেন যে ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাচ্ছে দিনের পর দিন, এইরকম পারফরমেন্স হলে তো এটা স্বাভাবিক, তাই না? কারণ কেউই চাইবে না যে এরকম হিউমিলিয়েশন তাদের টিম ফেস করুক। একটু হ্যাঁ হবে, হয়তো এইটা নিয়ে একটু আলোচনা হবে, একটু মজা হবে, হাসি মজা খিল্লি হবে, তারপরে সবাই ভুলে যাবেন, বাট এইরকম পারফরমেন্স নট এক্সপেক্টেড। 1 মাসও হয়নি জিম্বাবুয়ের সাথে পরাজয়, আজ ইউএইর সাথে পরাজয়। বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা হচ্ছে, কি সমস্যা, কি সমস্যা। ওডিআই ফরম্যাটে 10 নাম্বার, কি হচ্ছে, মানে কি হচ্ছে? রাহুল চোপড়াকে আজকে তাড়াতাড়ি আউট হলো, রাহুল বেশ ভালো খেলেন। নাহিদ রানা আরো ম্যাচুরিটি দরকার তার, তিনি প্রত্যেকটা বলেই যে ওরকম 145-এ উইকেট তুলে টেস্টের যে লেন্থ, লাইন লেন্থ, সেখানে বল ফেলে রান চেপে বোলিং করবেন, উইকেট তুলবেন, এমনটা সম্ভব নয়। তাকে বুঝতে হবে, তাকে আরো ম্যাচিওর হতে হবে। লিটন দাসের ক্যাপ্টেন্সি একদমই ঠিকঠাক হয়নি, কিছুই হচ্ছিল না। মাঠের মধ্যে যে একটা ব্যাপার থাকে না, ফিল্ডিং প্রেজেন্স, সেটাই নেই, কারোর মধ্যেই নেই। যাই হোক, ওয়েল প্লেড ইউএই, তারা এই যে ম্যাচটা জিতলো, দারুণ জয় যাকে বলে। ইউএই ক্রিকেট আরো এগিয়ে যাক, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য আমি কি বলবো, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবার তো চেষ্টা করতে হবে, কিন্তু আদৌ কি এগোচ্ছে?